আবারও মার্কিন বাজারে চ্যালেঞ্জের মুখে রপ্তানি। জোরপূর্বক শ্রমের অভিযোগে বাংলাদেশ, ভারত সহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব। নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে আজও বিক্ষোভ। বাংলাদেশ ব্যাংক বিতর্কিত মন্তব্য করছে, অভিযোগ গ্রাহকদের। স্বাস্থ্যসেবার খরচ মেটাতে দেশে দরিদ্র হয়েছে ৬১ লাখ মানুষ। এবার বাজেটে ব্যয় বাড়াবে সরকার, সঠিক বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। আমন্ত্রণ, দেখছেন স্টার বিস্টুরে, সঙ্গে আছি আমি মায়াশিকা রহমান। জ্বালানি তেলের দাম ২ দফা বাড়ানোর পর এবার বিদ্যুতের দাম বাড়ালো সরকার। গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি দাম বাড়ানো হয়েছে ১ টাকা ৫২ পয়সা। এর ফলে আগে যেসব পরিবার বিদ্যুৎ বাবদ খরচ ১,০০০ টাকা ব্যয় করতেন, এখন তাদের বাড়তি গুনতে হবে অন্তত ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। আজ এক সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করে বিইআরসি। রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তি এলাকায় ছোট মুদি দোকান করে সংসার চালান শাহজাহান। দুই পরিবার মিলে সপ্তাহে প্রিপেইড মিটারে রিচার্জ করেন ১,০০০ টাকা। দাম বাড়ানোয় চলতি মাস থেকেই বিদ্যুৎ বাবদ খরচ বেড়ে গেল তার অন্তত ৬০০ টাকা। আমার অনুপাতে আমার আয় অনুযায়ী তো বিল একটু বেশি দিতেছি, যেহেতু আমার আয় কম সেই হিসেবে বিল যাইতেছে বেশি। এখন কারেন্ট ছাড়া থাকাও সম্ভব না। বিদ্যুৎ বিল বাড়ায় দুশ্চিন্তায় শাহজাহানের মতোই রাজধানী সহ দেশের কোটি স্বল্প আয়ের মানুষ। তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেল আরেক দফা। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে ইউনিট প্রতি প্রায় ২০%, আর গ্রাহক পর্যায়ে ৫০ ইউনিট পর্যন্ত দাম বেড়ে হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। এছাড়াও ৭৫ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১৮ পয়সা ও ২০০ ইউনিট পর্যন্ত ৮.৫ টাকা। বুধবার এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান। ভর্তি কমাতে হবে, একই সঙ্গে আবার ভোক্তার স্বার্থ দেখতে হবে। সো আমরা এখানে যেটা বাড়িয়েছি এটা ১৯.৮৫ বাড়িয়েছি। একই সঙ্গে যে আমরা যদি স্ল্যাব দেখি, আমরা যেখানে লাইফ লাইন সেখানে বাড়িয়েছি আমরা সবচেয়ে কম ১৫% বাড়িয়েছি। মূল্য ঘোষণার আগে গেল মাসে দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানি করেছে বিইআরসি। আইন অনুযায়ী শুনানির পর ৯০ দিনের মধ্যে মূল্য ঘোষণা করতে হয়। এক্ষেত্রে আগে ২ মাস বা তার বেশি সময় পার করলেও এবারে শুনানির ১ মাসের মধ্যেই নতুন দাম ঘোষণা করল বিইআরসি। ভর্তুকির পরিমাণটা দেখেন, ভর্তুকির পরিমাণ এত ছিল না। ক্যাপাসিটি চার্জ যদি আপনি দেখেন বছর বাড়ি, আপনি গত ৫ বছরের যদি পরিসংখ্যান দেখেন ক্যাপাসিটি চার্জের ক্ষেত্রে এটা আসলে অনেকখানি বেড়ে গেছে। হ্যাঁ, এই দায় তো আসলে নিঃসন্দেহে সরকারের উপরেই বর্তাবে, কারণ এই প্রকল্পগুলি সরকারই অ্যাপ্রুভ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে তেল, এলপিজি ও এলএনজির দাম বাড়িয়েছে সরকার। এর ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা জানায় বিইআরসি। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। এপ্রিলে ২ দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল প্রায় ৬০০ টাকা। তবে অতিরিক্ত দামের কারণে বাজারে চাহিদা কমায় এবার দাম ৫৫ টাকা কমিয়ে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৮৮৫ টাকা। তবে আগের মতোই সরকারি দামের চেয়ে অতিরিক্ত মূল্যেই সিলিন্ডার কিনতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। রাজধানীর মগবাজার এলাকায় গড়ে ওঠা প্রায় নতুন সব ভবনেই ব্যবহার হয় এলপিজি সিলিন্ডার। ঘন বসতিপূর্ণ এলাকা হয় অলিতে গলিতে হোটেলও অনেক। মঙ্গলবার বিইআরসি থেকে এলপিজির দাম কমানোর ঘোষণা দেয়া হয়। ১২ কেজির সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১,৮৮৫ টাকা করা হয়। কিন্তু সরকার নির্ধারিত দামের কোনো প্রতিফলন নেই ভোক্তা পর্যায়ে। আমরা তো এখন বর্তমানে সিলিন্ডার ১৮০০, সময়টা ২,০০০ টাকাও কিনতে হচ্ছে। আমাদের কিছু করণীয় নাই তো যদি আমরা ওই যে রেডা তো বলবে যে আপনারা গিয়ে আনেন গা পূজা, আমরা কোনো আনে পাই না। আমরা এখন গভর্নমেন্ট প্রাইসে বিক্রি করতে পারি, শুধুমাত্র পরিবহন রেট হবে। যদিও বিক্রেতাদের দাবি পরিবহন ও শ্রমিক খরচ যোগ করলে তারা মুনাফা নয়, বরং কম দামে বিক্রি করছেন সিলিন্ডার। কাস্টমার অনেক সময় ভুল বলে, মিথ্যা বলে। কারণ একটা গ্যাস হচ্ছে ১,৮৮৫ টাকা হলো গভর্নমেন্ট রেট। গভর্নমেন্ট কিন্তু আমাদের বলে দিয়ে আসে না যে কোনো বাসায় 7 তলা কিচেন রুমে ফিট করে দিয়ে আসার জন্য দায়িত্ব আমাদের না।
এই জন্য একটা লোক লাগে। আমার মেয়ে বড়টা নিচ্ছে, পোলারা বড়টা নেয় না, সুটটাই নেয় 2000 টাকা একদম হেরা ডেট করে দেয় 2000 টাকা। ওই দামে পাচ্ছি না তো, এই যে এখানে যেটা সবাই সচরাচর নিচ্ছে ওই দামেই নিচ্ছি, 4000 টাকা 22 লিটারটা, আর হচ্ছে যে যেটা ছোট 12 কেজিরটা ওইটা হচ্ছে যে 2000 টাকা। বাজার ঘুরে দেখা যায় 12 কেজি সিলিন্ডার বিক্রি হচ্ছে 2 থেকে 2500 টাকায়। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ 7টি দেশের পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে মার্কিন বাণিজ্য দপ্তর। এই হার 10 থেকে 12.5% করার প্রস্তাব হয়েছে। এটি কার্যকর হলে মার্কিন বাজারে আরেক দফা শুল্ক খড়গে পড়বে বাংলাদেশ, যা সার্বিক রপ্তানিকে ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ক্ষমতায় আসার 2 মাসের মাথায় বাণিজ্য ঘাটতি কমানো আর দেশীয় উৎপাদন খাতকে শক্তিশালী করতে দেশে দেশে উচ্চ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। আলোচনার মাধ্যমে বিভিন্ন দেশ এই হার কমিয়েও আনে। তবে চলতি বছর মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই ধরনের শুল্ককে অবৈধ ঘোষণা করায় আগের আদায় করা অর্থ ফেরত দিতে হচ্ছে। পরিস্থিতি এমন হতে পারে আগে থেকে আঁচ করে ভিন্ন পথে হাঁটে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে গেল মার্চ থেকে বাণিজ্য আইনের 301 ধারা অনুযায়ী মার্কিন স্বার্থ পরিপন্থী ইস্যুতে তদন্ত শুরু করে মার্কিন প্রশাসন, যার মধ্যে ছিল জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য উৎপাদন। মার্কিন বাণিজ্য অংশীদার সকল দেশের বিরুদ্ধে শুরু হয় এই তদন্ত। তদন্ত অনুযায়ী অবশেষে মার্কিন বাণিজ্য দপ্তর ইউএসটিআর বলছে, জোরপূর্বক শ্রমশক্তি ব্যবহার করে উৎপাদিত পণ্য মার্কিন বাজারে রপ্তানি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছে 7টি দেশ। এসব দেশের ওপর 10 থেকে 12.5% অতিরিক্ত শুল্ক আরোপের সুপারিশ করেছে দপ্তরটি। বুধবার ইউএসটিআর জানায় 7টি দেশের মধ্যে 54টি দেশ জোরপূর্বক শ্রম নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেই তালিকায় আছে বাংলাদেশ, ভারত, চীন, ইসরায়েল, সৌদি আরব, যুক্তরাজ্য। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ 15টি দেশের বিরুদ্ধে অভিযোগ এসব দেশ বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রয়োগে ব্যর্থ হয়েছে। তবে দেশের ব্যবসায়ীরা বলছেন, সরকার কার্যকর পদক্ষেপ নিলে বাংলাদেশের ওপর এই শুল্ক থাকবে না। ট্রাম্প যখন তার আগে ইম্পোজ করা ট্যারিফটা যখন তার উচ্চ আদালত যখন বাতিল করে দিল, এরপরে নানা অজুহাত খুঁজতেছিল, এটা একটা অজুহাত দাঁড় করিয়ে এটা ইম্পোজ করার চেষ্টা করতেছে। তবে আমার বিশ্বাস যে বাংলাদেশের উপরে এই অভিযোগ তারা প্রমাণ করতে পারবে না, এবং আমি মনে করি যে আমাদের সরকার যদি এটাকে যথাযথভাবে এটার উত্তর দেয়, আমার বিশ্বাস যে বাংলাদেশের উপর এটা থাকবে না। মার্কিন বাণিজ্য দপ্তর বলছে, কানাডা, মেক্সিকো, তাইওয়ান, যুক্তরাজ্য সহ কয়েকটি দেশে আরোপিত হতে পারে 12.5% অতিরিক্ত শুল্ক। চীন, ভারত, বাংলাদেশ সহ আরও কিছু দেশের জন্য এই হার হতে পারে 10%। মার্কিন বাণিজ্য দপ্তরের প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, জোরপূর্বক শ্রমের মধ্য দিয়ে যে বাণিজ্য অংশীদার দেশগুলো পণ্য তৈরি করে তাদের কাছ থেকে পণ্য আমদানি মার্কিন শ্রমিকদের জন্য একটি অসম প্রতিযোগিতাও তৈরি করছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। আগামীতে ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ নির্ভরতা বাড়াতে চায় সরকার। রয়েছে $1 ট্রিলিয়ন অর্থনীতির বাস্তবায়নের প্রত্যাশাও। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, দেশের প্রতি মানুষের কথা চিন্তা করেই নতুন বাজেট দেওয়া হচ্ছে। অর্থনীতির বিভিন্ন সূচকে নিম্নমুখী অবস্থানের মধ্যেই প্রায় 20 বছর পর নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যেখানে দেশের প্রতিটি মানুষের স্বার্থ থাকবে বলে জানান অর্থমন্ত্রী। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় তিনি বলেন, ঋণের ফাঁদ থেকে দেশকে বের করতে চায় সরকার, এজন্য আগামীতে বিনিয়োগে বেশি নজর দেওয়া হবে। চেষ্টা করছি এই ঋণের আমাদের বাংলাদেশকে যে ঋণ নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি, যাতে করে ক্রমান্বয়ে ঋণ উপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে আমাদেরকে। আমাদের পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে, বিনিয়োগ বেশি বাড়াতে হবে।
বাজেটের সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান অর্থমন্ত্রী। মায়াশিকা রহমান, স্টার নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচেতন গ্রাহক ফোরাম। চেয়ারম্যান প্রবেশ করলে প্রধান কার্যালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন ইসলামী ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত মন্তব্য করেছে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো আবারও আন্দোলনে গ্রাহকরা। বুধবার সকাল 11টা থেকে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনে নামেন তারা। এদিন আন্দোলনকারীরা প্রথমে মানববন্ধন, পরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। তাদের অভিযোগ, ইসলামী ব্যাংক আবারও লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হচ্ছে। অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি 3 মাসের ব্যবধানে ইসলামী ব্যাংকের উপরে অবৈধ হস্তক্ষেপ কেন? বিগত ব্যাংকের সরকারের মতো এই সরকারের কোনো পরিণতি হোক, এটা আমরা চাই না। এদিকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সহ অনেক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ ব্যাংক থেকে বিতর্কিত বক্তব্য দেওয়ারও অভিযোগ করেন। বেশিবাদী কায়দা, বিগত বেশি সরকার একই কায়দায় এই দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ এজেন্সিকে ব্যবহার করেছে। আমরা এর নিন্দা জ্ঞাপন করছি। আমরা বিস্ময়ের সাথে আরো লক্ষ্য করছি যে বর্তমান যে সরকার ইনকিলাবীদের প্রতি তাদের একটি বিশেষ দুর্বলতা রয়েছে। এ সময় ইসলাম ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ও তার স্ত্রীর নানা দুর্নীতির তথ্য তুলে ধরেন গ্রাহকরা। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রাজপথের আন্দোলনে যদি কিছু না হয়, তাহলে যাও ফোরামের আন্দোলন দেখে যাও। আমরা তোমাদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা গ্রাহকদের নিয়ে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। ইসলামী ব্যাংকের যে অবৈধ চেয়ারম্যান, তাকে অবশ্যই অপসারণ করতে হবে। ইসলামী ব্যাংকের স্বনামধন্য এমডি ওমর ফারুক খানকে আবার তার পদে বহাল করতে হবে। নতুন চেয়ারম্যান ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করলেই ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দেশের স্বাস্থ্যসেবার করুণ দশা নতুন কিছু নয়। সরকারি হাসপাতালে স্বল্প টাকায় যে সেবা মেলে, সেখানেও অবহেলার অন্ত নেই। বেসরকারি সেবায় উচ্চ খরচ। এই ব্যয় সামাল দিতে গিয়ে 2022 সালে দরিদ্র হয়েছে 61 লাখ মানুষ। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার বাড়াতে চায় সরকার। তবে শুধু ব্যয় বৃদ্ধি নয়, সঠিক বাস্তবায়নের উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। ক্যান্সার 2.5 বছর ধরে কুরে কুরে খাচ্ছে 48 বছর বয়সী শহীদ আলীকে। ভিটেমাটি বিক্রি করে এসেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে। বেড তো দূরের কথা, মেলেনি মেঝেও। ভোর থেকে দুপুর গড়িয়ে বিকেল, স্বজনরা ছুটছেন এক কক্ষ থেকে অন্য কক্ষে, আর সিঁড়ির রেলিং হয়েছে রোগীর ভরসার কাঁধ। এই অবস্থা বিচার না আছে, আমরা সিঁড়িতে বসতে পারতেছি। রোগী এখানে সিঁড়িতে বসাই রাখছি, আসার পরে ওই সিকিউরিটি গার্ড বলে আপনার সিঁড়ি ছাড়েন, বলবে যে এইটা করতে হবে বা বাড়ি চলে যান, সেটাও বলে না। কতগুলো টেস্ট ধরাই দিছে, টেস্টগুলো করতে যায় তাও করবে না, তাদের পার্সোনাল চেম্বারে পাঠায়। এ তো গেল ঢাকার চিত্র। গ্রামের প্রান্তিক স্বাস্থ্যসেবার অবস্থা আরও ভয়াবহ। খোদ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করা কর্মীর মেয়ের ঔষধও মেলে না কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে। বাচ্চার যে কিছু প্রাথমিক পর্যায়ে যে ওষুধগুলো আমার সবসময় রাখতেই হয় ঘরে, কোনো সময় যদি না থাকে সেই ক্ষেত্রে আমার এইখানে পাওয়াই যায় না। আমার দৌড়াইতে হয় সেই ঘিওরে, না হলে মানিকগঞ্জ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক একটি জরিপ বলছে, প্রাথমিক ও বিশেষায়িত 60টির বেশি রোগে মাত্র 11% মানুষ সরকারের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেয়, কিন্তু সেখানেও মেলে না কার্যকর সেবা। সরকারের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর সাম্প্রতিক একটি গবেষণার তথ্য বলছে, চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে 2022 সালে 61 লাখ মানুষ দরিদ্র হয়েছে। এছাড়া অর্থের অভাব, রোগের ভয়, পর্যাপ্ত জ্ঞান না থাকা সহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো সহযোগিতা করার কেউ না থাকায় 65.19% মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে, যেখানে ভয়াবহ চিত্র উত্তরাঞ্চলের জেলাগুলোতে।
এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরে 35,000 কোটি টাকার উন্নয়ন বাজেট বরাদ্দ রাখা হচ্ছে স্বাস্থ্য খাতে। আর মোট বাজেটে স্বাস্থ্যে অন্তত 5% বরাদ্দ রাখার আশ্বাস সরকারের। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, সে অর্থের কার্যকর ব্যবহারও নিশ্চিত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। বছর শেষে একটা রিভাইজ বাজেট করে, রিভাইজ বাজেটে কিন্তু দেখা যায় শুরুতে যেটা ছিল 30-35 হাজার, ওটা কিন্তু 30-40% কমে যায়। তো আলটিমেটলি ফিল্ডে কিন্তু সেই অ্যামাউন্টটা যাচ্ছে না। সেই জায়গাটা হলো গুরুত্বপূর্ণ দেখা, যে আমরা কি জাস্ট অ্যামাউন্টটা বাড়িয়ে দিয়েই বোঝানোর চেষ্টা করছি যে আমরা স্বাস্থ্য খাতে কিছু করব, নাকি আসলে কিছু নতুন উদ্যোগ নিব। জনগণের দুঃখ দুর্দশা দূরীকরণে বাজেটকে জনবান্ধবভাবে ব্যবহারের তাগিদ বিশেষজ্ঞদের। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। রাজস্ব ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনতে গত 1.5 বছরে ধাপে ধাপে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এনবিআর। আসছে বাজেটেও অটোমেশন বাধ্যতামূলক ও বাস্তবায়নের প্রণোদনা দিতে পারে বেশ কিছু খাতে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, মৌলিক সংস্কার ও নিয়মনীতির পরিবর্তন না করলে কাজে আসবে না অটোমেশন। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। ব্যক্তি ও কোম্পানি করদাতাদের একসময় রিটার্ন ফাইল নিয়ে কর অঞ্চলে যেতে হতো, এখন সেই পরিস্থিতি নেই। অনলাইনেই বাধ্যতামূলক করা হয়েছে রিটার্ন দাখিল। এছাড়াও আয়কর রিটার্নের সঙ্গে সংযুক্ত করা হয়েছে করদাতার ব্যাংক অ্যাকাউন্ট, যা অটোমেশনের অন্যতম উদাহরণ। এর বাইরে আমদানি রপ্তানিতে স্বচ্ছতা আনতে এসআইকোডা সফটওয়্যারের সঙ্গে যুক্ত হয়েছে ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম। কাগজ বাদ দিয়ে কাস্টমসে বাধ্যতামূলক হয়েছে অনলাইন ইউপি গ্রহণ। এছাড়া ব্যবসায়িক নথি ও নিরীক্ষা প্রতিবেদনের ডিজিটাল কপি জমা উৎসাহী করতে আসতে পারে প্রণোদনার ঘোষণা। তবে নিয়মনীতিতে পরিবর্তন না এনে অটোমেশন বাস্তবায়ন খুব একটা কাজে আসবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। ফাইলিংয়ের ক্ষেত্রেও এখন অটোমেশনের বেশ কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু ওই আগের প্রক্রিয়ার মধ্যে থেকেই যেভাবে আপনি প্রশাসনকে চালান, সেই নিয়ম নীতিতে কোনো পরিবর্তন না এনে ওই একই নিয়মকে যদি অটোমেট করেন, সেখান থেকে তো খুব বেশি সুফল পাবেন না, কারণ সমস্যা তো ওই নিয়ম নীতির মধ্যেই। এদিকে অটোমেশন বাস্তবায়ন না হওয়ার পেছনে কিছু অসাধু কর্মকর্তা ও ব্যবসায়ীদের যৌথ অসহযোগিতা থাকলেও সরকারের আন্তরিকতা থাকলে এই বাধা কেটে যাবে বলে মত অর্থনীতিবিদদের। এই ম্যানুয়াল পদ্ধতি অথবা কে বাধা দিল, সরকার যদি চায়, আমি বিশ্বাস করি সরকার চাইলে এবং তার যদি স্ট্রং একটা কমিটমেন্ট থাকে, ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে মানে পাত্তা না দিয়ে যাতে দেশের স্বার্থে, যে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে যদি চিন্তা করে, তাহলে ফিসক্যাল স্পেস বাড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের এই পাবলিক ডেটের যে বাজেট ঘাটতির যেখানে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের। রাজস্ব ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময় অটোমেশনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। দেখছেন স্টার টুডে, ফিরছে একটু পর। দেখছেন স্টার টুডে। পাইকারি থেকে খুচরা পর্যায়ে যেতেই দ্বিগুণ হয়ে যাচ্ছে আমের বাজার মূল্য। ভরা মৌসুমেও জনপ্রিয় এই ফলের দামের এমন নৈরাজ্যে ক্ষুব্ধ ক্রেতারা। পরিবহন ও শ্রমিক খরচ সহ নানা কারণে দাম বাড়তি দাবি বিক্রেতাদের। মধু মাসে ফল কিনতে এসে নাভিশ্বাস ক্রেতাদের। আড়ত থেকে খুচরা বাজার, হাত বদলের সামান্য দূরত্বেই প্রতি কেজি আমের দাম বেড়ে হচ্ছে প্রায় দ্বিগুণ। দরদাম করেও খুব একটা সুবিধা করে উঠতে পারছেন না ক্রেতারা। ওনারা 400 টাকা রেট নিয়ে আমাদের থেকে জমাই নিয়ে যায়, আমরা ক্যারেট বেশি এনে 300, আর এক ক্যারেট আম আনতে এনে ক্যারিং খরচ 70 টাকা। ওই 70 টাকা এটা প্লাস হইব না? এখন ক্যারিং খরচ আপনার বেশি দূরের না তো মনে হয় যে আড়তগুলো, ওইখান থেকে এইখানে এসে ক্যারিং খরচ 30-40 টাকা কেজিতে বেড়ে যায়, আসলে এটা আমরা বুঝতেছি না। বাজারে হিমসাগর, আম্রপালি, ল্যাংড়া সহ নানা জাতের আম আসছে প্রতিদিনই। তবে সবচেয়ে বেশি চাহিদা কড়া মিষ্টি স্বাদের হিমসাগর আর আম্রপালির। এছাড়াও ল্যাংড়া, গোপালভোগ ও গুটি আমের মৌ মৌ ঘ্রাণ ক্রেতা টেনে আনছে বাজারে। বাজারে প্রতি কেজি হিমসাগর বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকা পর্যন্ত দরে। আম্রপালির দামও কাছাকাছি প্রায়। ঈদের আগে বা ঈদের মধ্যেও আম কিনেছি, এর থেকে তুলনামূলক দাম কম ছিল, 60 টাকা 65-70 টাকায় ভালো আম কিনেছি, কিন্তু আজকে হিমসাগর 100, এটা বলতেছে 105, অনেক বেশি তুলনামূলক।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসব আম আড়তদাররা জাত আর আকার ভেদে এক এক দামে বিক্রি করে থাকেন। পাইকারি দরে প্রতি কেজি হিমসাগর আর আম্রপালি বিক্রি হচ্ছে মাত্র 50 থেকে 70 টাকায়। আমাদের আম এখন সর্বোচ্চ 65 টাকা বিক্রি হয়, সর্বোচ্চ ভালো কোয়ালিটি যেটা এটা, ওটাতে একটু নর্মাল কোয়ালিটি, এটা 35-40। হিমসাগর 100 থেকে নিয়ে 120 পর্যন্ত আছে, রূপালি এরকমই আর ল্যাংড়ো এরকমই। আমি এদের আগে কিনছিলাম 5 কেজি 500 টাকা দেয়, আজকে দেখি যে 500 টাকা। নানা অজুহাতে আমের লাগামহীন দামে হতাশ ভোক্তাদের দাবি, ন্যায্য দাম নিশ্চিতে আমের বাজারও নজরদারিতে আনা উচিত সরকারের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা। 4 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির শ্রমিক কর্মচারীরা। সকালে নগরীর পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারির প্রধান ফটকের সামনে সমাবেশ করেন তারা। এ সময় শ্রম আইন অনুযায়ী দ্বিবার্ষিক চুক্তিনামা সম্পাদন, পে বাস্তবায়ন, আবাসন সুবিধা নিশ্চিতকরণ এবং পদোন্নতির নীতিমালা সংস্কারে 4 দফা দাবি তুলে ধরা হয়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,34,855 টাকায়। এছাড়াও 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,24,182 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,92,164 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,56,473 টাকা। সর্বশেষ সমন্বয়ের পর দেশের বাজারে স্বর্ণের দাম কমে ভরিতে 3,000 টাকার ওপরেও। এদিকে আন্তর্জাতিক বাজারেও কমেছে স্বর্ণের দাম। 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,480। এই ছিল স্টার বিস্টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।